ঠিক আছে। আচ্ছা, এখন মনে হয় সাউন্ড শোনা যাচ্ছে, একটু দেখো একটু ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাও একটু প্লিজ। সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড নাই, সাউন্ড নাই, ওরা বলতেছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। এখন মনে হয় সাউন্ড আছে। ওকে, ক্লিয়ার। ঠিক আছে। এটা তো অন্য ব্যাচ, ওই আগের ক্লাস না তো, মানে ক্লাস। এটা হলো, ও সরি, এটা তো ইয়ার। এটা তো ফেসবুকও দিতে পারতা, দিবা নাকি? থাক থাক, দরকার নেই। একটা প্রস্তুতির ব্যাপার আছে তো। আচ্ছা, আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে। কি কারণে? এই এতদিন অন্য কিছু পড়াইছি, বিশেষ করে 47 থেকে 71। এখন একটু আমাদের কি হবে, চেঞ্জ হবে। আমার হওয়ার বুদ্ধি নাই, কারণ সরকার চেঞ্জ হলে ইতিহাসও কি হয়, চেঞ্জ হয়। ঠিক না বেটি? এখন একটু ব্যাকগ্রাউন্ড একটু হালকা বলি। কিভাবে দেশ সৃষ্টি হলো, পাকিস্তান নামক একটা দেশ। এটা জানা আছে কি? জানা আছে? জানা আছে? জি। 47 থেকে 71 জানা আছে। এটা কি ক্লিয়ার হবে না ভাই? আচ্ছা, আমরা একটু প্লিজ চারটা লেখে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার পরিচয়, আমার পরিচয়টা ক্লাস নেওয়ার পর তোমরা শুনে নিও। আমি একজন শিক্ষা শ্রমিক হিসেবে কাজ করি, এডুকেশন লেবার হিসেবে প্রায় 23 বছর ধরে। তোমাদের বয়সের কাছাকাছি আমার টিচিং এর বয়স। এই এই হলো পরিচয়, এর চেয়ে বড় পরিচয় আর নেই। এই ঠিক আছে। এক, যারা বিসিএস দিছো তারা একটু অথবা আব্দুল হাই নামটা হয়তো অনেকে জানো। দেখো একটু, আমরা 1947 থেকে 1971 সাল পর্যন্ত আলোচনা করব। সরি, 1971 না, 1965 সাল পর্যন্ত, দ্বিতীয় পাক ভারত যুদ্ধ পর্যন্ত। শেষেরটির দরকার নেই, 6 দফা এখন আসবে না। এখন 47 থেকে 65, এটা খুবই কনসাস করে দিচ্ছি। 47 সালের একটা প্রেক্ষাপট আছে। হুট করে 47 সাল আসেনি। কেমন? ও, ওখানে 1765 থেকে। ও সরি, তাহলে আমার তো ভুল হয়েছে। ওকে। ও শিট, আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ, তোমাদের অনলাইনে যারা আছো তারা একটু শুনে নাও। 1765। 1947, এটা আমার শুনতে ভুল হয়েছে, বা ওখানে দেখতে ভুল হয়েছে। আমার যেটা পাঠাইছে ওটা একটু ভুলে আছে হয়তো। ভাই, ওখানে একটু মিস্টেক হয়েছে। 1765 থেকে 1907, এটা ঠিক আছে, এটা ঠিক হওয়ার কথা। হ্যাঁ, তাই তো 1965 না, 1947 থেকে 1965 না। ওকে, এটা 3 স্টার।
ওই বাইরে তো বলছে বাইরে রুটিন মানে বাইরে বলছে আমাদের কাছে তো রুটিন আছে। একটু জানিয়ে নিয়ে আসেন, কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ কি লিখছেন জি, এখানে আপনি কি লিখছেন? আমি 1765 থেকে 1947। এই প্লিজ, এই 1765 থেকে 1947 কিছুই জানেন না আপনারা? জানেন আপনি? জানেন কিছু? কি কি হয়েছিল সংস্কার? না, দেখো একটু, এখন এলে মাথা থেকে আমাকে পড়াইতে হবে, খাতা থেকে না। এই মাথার তথ্যটা যদি নিতে পারেন আলহামদুলিল্লাহ। কি বুঝাইতে পারছি? এটাকে দুইটা ভাগে আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এটা হচ্ছে ব্রিটিশ শাসন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো? কি বুঝাইতে পারছি? এখন একটু একটু ক্লাসে আগে খাতায় না মাথায়? আগে কি মাথায়, এরপর কি খাতায়। তোমরা যারা অনলাইনে আসো একটু শুনে নাও। স্যার নবাবী শাসন পড়াবেন না? আচ্ছা, এই নবাবী শাসন পড়াইতে গেলে তো আরো এক সমস্যা। ওকে, তা কিভাবে, আমার এখানে অনলাইনেও দেখতে হচ্ছে ভাই, ডন্ট মাইন্ড। তোমরা এখন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে জায়গায় লাগাবা সেই জায়গায় আমি আসি। কি বুঝতে পারছি? ইভেন কি জুডিশিয়াল সার্ভিসেও যদি কনস্টিটিউশন পড়াইতে হয় সেটাও আছে। স্টাডি করছে, আমার ডেলিভারি দিতে আপত্তি নেই, বাট প্রতিটা জিনিসের ব্যাকগ্রাউন্ড লাগে। কি লাগে? হুট করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, কিভাবে আসলো, তার এর পিছনে একটা কি আছে ব্যাকগ্রাউন্ড। আমি এটা সকালের ব্যাচে একটু বলছি, দুইটা ব্যাচে, যে আমাদের পড়াশোনাটা SQ3R পদ্ধতি পড়তে হবে। কি পদ্ধতি? স্পিড রিডিং, সার্ভে, নিজেকে কোশ্চেন করতে হবে, রিডিং, রাইটিং অ্যান্ড রিভিউ। বলছি তো আমি তোমাদেরকে। এখন প্রশ্ন হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আসলো? দেখো একটু, প্রথমে পর্তুগিজরা আসছে। কারা আছে? জোরে বলো, কারা আছে? কি জন্য এসেছিল? পড়েন নাই তো, বেসিক জানেন না, এই জন্য বলছেন বাণিজ্য। এই যে বই পড়ছেন, গাইড গুলো পড়ছেন, পর্তুগিজে আছে প্রথমে বাণিজ্য করতে না, প্রথমে আছে ধর্ম প্রচার করতে। কি করতে? তাহলে পর্তুগিজরা আছে প্রথমে কি করতে? ধর্ম প্রচার করতে আছে। আচ্ছা আচ্ছা, নবাবী আমলে একটু হালকা টাচ দেবো, তোমার টেনশন করো না। তোমাদের কমেন্ট বক্স গুলো একটু পড়তে অসুবিধা হচ্ছে, মানে একটু ইয়ার জন্য, তারপরও আমি বলতেছি। আচ্ছা, একটু দেখো, প্রথমে আছে পর্তুগিজরা। কারা আছে? কি জন্য? ধর্ম প্রচার করতে যাচ্ছে। কি প্রচার? ধর্ম। এরপর ধর্ম প্রচার করে এসে দেখি ভারত উপমহাদেশে খুবই গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যাচ্ছে, যেটা বিশ্ব কোনো দেশে নেই। বলে স্যার এত কি দামি জিনিস আছে? এটার পেছনে আরো এক তথ্য আছে। আমাদের পর্তুগিজ এক নাবিক বই লিখেছিলেন। ওই আমরা বই পড়ি না, আমার কথা বুঝতে পারছেন? বই পড়ি না আমরা। আমি আমি কিন্তু খুব ডিপে যাচ্ছি না, কারণ যেহেতু এখানে আপনারা সবাই নন ক্যাডার, তাই তো? যে BCS এর নন ক্যাডার, ওই তো গ্রেট। তা আমি এই জন্য ডিপে যাচ্ছি না, ডিপে গেলে আবার ফির অনেকে ক্লাস ছেড়ে চলে যাবেন। আমি বোর্ডে লিখবো, আবার আপনার চলে যাবেন, আরেক সমস্যা। একটু টোটাল অ্যাপ্রোচটা ক্লাস রাখে। এখানে প্রাইমারি শিক্ষকও আছে, এম রাইট? কি ঠিক না? ঠিক, শিক্ষককে বেশি জানতে হয়।
অন্যের সন্তানের দায়িত্ব নিয়ে যদি আমি আব্দুল হাই অবহেলা করি, আমার সন্তান হবে অবহেলিত। কি বুঝতে পারছি? এই জন্য শিক্ষক হয়ে পড়াশোনা কি করতে হয়? শিক্ষক পেশাটা সবচেয়ে খারাপ পেশা। কেন? অন্যের সন্তানের দায়িত্ব নিয়ে অবহেলা করলে নিজের সন্তান কি হয়? অবহেলা হয়। আমি দেখছি, আমি অনেক শিক্ষকের ছেলেপেলে মানুষ হয়নি, তা আমি ওনার শিক্ষক বলছে আপনার ছেলে মানুষ না হওয়ার পেছনে কারণ কি? আপনার ছেলে এডিক্টেড হবে কেন? আপনি ক্লাসে ফাঁকি দিয়েছেন? জি জি জি। সপ্তাহে কলেজের টিচার, সরকারি কলেজের, সপ্তাহে একদিন 2 দিন পড়াইতাম, আর বাকি দিন পড়াইতাম না, প্রাইভেট পড়াইতাম। ওই জন্য আপনি আপনার সন্তান এই অবস্থা। আল্লাহ কাছে তওবা করেন, আর ক্লাসে যাদের টাকাগুলো নিছিলেন তাদের ফেরত দেন, দিয়ে যদি কিছু টাকা থাকে আল্লাহ কাছে মাপ চান, তাহলে একটা ছেলে হইতে পারে। লাস্টে একটা ছেলে বিশেষ ক্যাডার হয়েছে, আর 3টা ছেলে ওয়েস্টেজ। কেন? পাপ বাপকেও ছাড়ে না। তার নমুনা তো দেখতেছেন, বুঝেনি? আমরা রাস্তার ফকির তাও ভালো আছি, হাসি মুখ আসতেছে তাও ভালো আছি। হাসি মুখ কখন আসে? আচ্ছা, ইতিহাস কেন পড়ি? ইতিহাসগুলো কেন পড়তেছি? ইতিহাস পড়তেছি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। ইতিহাস হচ্ছে জ্ঞান অন্বেষণ। ইতিহাস হচ্ছে জ্ঞান অন্বেষণ। এটা কিভাবে পরবর্তী জীবন, বিশ্ব, দেশ চলবে, সমাজ চলবে, সেটার জন্য আমরা কি বলতেছি? ইতিহাস। তত্ত্ব, এখন অনেকে বলছে মরা মানুষের তত্ত্ব কেন পড়বো? এটা পড়ার পিছনে একটা কারণ আছে। তো এখান থেকে আমরা কি নেব? শিক্ষা নেব। যেমন একটু জিনিস বলি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুট করে আসলো। এখন যদি আপনাদের প্রশ্ন করে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ আধিপত্য লাভ করে, কোশ্চেনটা শর্ট, বাট উত্তরটা খুব ডিটেল জানতে হয়। তাতে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে, স্যার নবাবী আমল করা হলো না, তাহলে নবাবী আমলটাও এখানে চলে আসবে। প্রথম আছে পর্তুগিজরা, তারা আছে কি করতে? ধর্ম প্রচার করতে এসে। ধর্ম প্রচার করতে এসে দেখি যে এখানে অনেক সম্পদে ভরপুর, এবং ওই পর্তুগিজ নাবিকদের দেখে ওরা এখানে এসেছে, ধর্ম প্রচার করতে এসে যে এখানে খুবই মশলা জাতীয় আবাদ হয়, এবং মশলা জাতীয় আবাদ আবার হওয়ার পিছনে কারণও আছে। এটার আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে। প্রতিটা জিনিসের কি আছে? ব্যাকগ্রাউন্ড। আমি হুট করে এই জায়গায় শুরু করেছি, তার মানে আপনি ওই দিকে ফাঁকি দিয়ে যাচ্ছেন। ওই ব্যাকগ্রাউন্ড না আলোচনা করার পরেও আমি এটা আলোচনা করি না, যেটা আমি সকালবেলা ক্লাস করছি। কি বুঝতে পারছি? কিভাবে আপনি আসলাম, এটার ইতিহাস জানতে হবে। আমার কথা বুঝেনি? আপনার নাক খাড়া, কারো নাক বোসা, কেউ আলতু দুধের মতো সাদা, কেউ শ্যামলা, কেউ কালো। কেন? আমরা কেউ একই মতো নই। কেন? বাঙালি জাতি একটি সংকর জাতি। কি জাতি? সংকর জাতি। তার মানে আমরা, আপনার দাদার বাবার নাম কি? তার বাবার নাম? আলহামদুলিল্লাহ, দাদার বাবার নাম উনি বলতে পারছে। আমরা দাদার বাবার নাম জানেন? আর তার বাবার নাম? দাদার বাবা, তার বাবা। আপনার দাদার বাবার নাম জানেন না? কি জানেন? তার মানে দাদার দাদা, তার দাদা, এইভাবে এসেছি। পৃথিবী একটা জোড়া ব্যক্তি থেকে 800 কোটি লোক এসেছে। এক জোড়া ব্যক্তি, সেই জোড়া ব্যক্তি হচ্ছে আদম আর হাওয়া। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবগুলো একই পরিবারের সদস্য, নাকি আলাদা? নরেন্দ্র মোদী আলাদা পরিবার, ট্রাম্প দেখতে পাই না, ট্রাম্প আলাদা পরিবার। সে আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, বাট আমাদের এই আলাদা। কিন্তু আমরা সবাই কোন পরিবার থেকে এসেছি? এক পরিবারটার নাম কি? আদম আর হাওয়া। তো অনেকভাবে এইভাবে আস্তে আস্তে, আমি খুব সংক্ষেপে বলতেছি, কেন আমরা মশলা আবাদ করতে গেলাম এটা একটু বলি। আমাদের আদি পুরুষ অস্ট্রিক, মঙ্গোলীয়, দ্রাবিড় এই 3 নৃগোষ্ঠীর সংমিশ্রণে তৃতীয় ধারা একটা ভাষাভিত্তিক নৃগোষ্ঠী উদ্ভব হয়, তার নাম হলো বাং নৃগোষ্ঠী। কি নৃগোষ্ঠী? একটু ডিপে গেলাম, আপত্তি আছে কোনো? অনলাইনে আবার মাথা ঘোরা শুরু হবে। আচ্ছা, অনলাইনে যারা আছে তারা ক্লাসটা টোটাল অ্যাপ্রোচটা ক্লাসে রাখুন, নাহলে মাঝে মাঝে আসলে ক্লাসের সিকোয়েন্স বুঝবে না।
এই অস্ট্রিক নৃগোষ্ঠী এরা প্রথম জাতি, এবং দ্রাবিড় নৃগোষ্ঠী এরাও হচ্ছে বাঙালি জাতি, আদি নৃগোষ্ঠী এরাও আছে। এরা সিন্ধু সভ্যতা গড়ে তুলছে কোথায়? হরপ্পা এবং মহেঞ্জোদারো। তাহলে আমাদের আদি পুরুষ কি করেছে? এই কি করছে? সিন্ধু সভ্যতা। এই আমার কথা বুঝে, আমরা কি সেই সভ্যতার লোক? মেথড থেকে যাচ্ছি। আমরা কোন সভ্যতা? সিন্ধু সভ্যতার লোক। কোন সভ্যতার লোক? কে? বাঙালি। আপনি আহম্মক হয়ে যাচ্ছেন কেন? আমরা যেখানে সেখানে আসিনি। এই জন্য আদিবাসী দিবস 9 আগস্ট পৃথিবী জাতিসংঘ ঘোষিত, পৃথিবী অনেক রাষ্ট্র পালন করে, বাংলাদেশ পালন করে না। কারণ কি? কি কারণ? এগুলো সব জানবো আমরা পরে। আস্তে আস্তে এটা তোমার পড়া হয়ে গেছে, কেন না হলে এখানে আসলে কিভাবে? না হলে তোমার পড়িনিও। এখন এই নৃগোষ্ঠীর সিন্ধু সভ্যতা কিছু অংশ শ্রীলঙ্কায় চলে গেছে, যারা মশলা আবাদ করে। কি আবাদ করে? আমাদের দেশে ওরা মশলা আবাদ করতো। এই ভারত উপমহাদেশে মশলা আমাদের আদি পুরুষ করতো। কথা বুঝতে পারছেন? যারা তামিল টাইগার নামে পরিচিত। কি টাইগার? ওদের চেহারার সাথে আমাদের চেহারার অনেকটা মিল আছে। জানো বিদ্রোহী গোষ্ঠী শ্রীলঙ্কা তামিল টাইগার নাম শুনছো ভাই? ওদের চেহারার সাথে আমাদের চেহারা কি আছে? মিল আছে। যাকে ওদিকে না যায়, এই মশলার গল্পটা ওই পর্তুগিজ নাবিক বইয়ের মধ্যে লিখছিলেন। পর্তুগিজের বই শুনিয়ে বলছে যে এদের ধান অনেক কিছু পাওয়া যায়, মশলা, যেটা মশলা রান্নার টেস্টি। তো এখানে চলো যাই। স্থল পথে আছে, ইউরোপিয়ান থাকি আছে, এতে এসে মশলা আবাদ করতে, যে ধর্ম প্রচার, ওরা খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসছে পত্রে। আমাদের রাজা বাদশাহ বলে তোমাদের গায়ে এত সুগন্ধি, এত সুন্দর ধবধবে কাপড়। আর আমরা আধুনিকতার ছোঁয়া ছিল না, পুরা ভারতবর্ষই ছিল মফিজ এলাকার লোক, গায়ের দুর্গন্ধে যাওয়া যেত না। দিস ইজ আ ট্রু। আমাদের না মশলা না, আমাদের এখানে সাবানই ছিল না। আরে ভাই, সাবানই ছিল না। আধুনিকতার ছোঁয়া তো ইয়াতে হয়েছে, মানে অর্থাৎ শিল্প বিপ্লব হচ্ছে ইউরোপ কান্ট্রিতে, আমাদের এখানে হয়েছে। আমরা সাবান ছিল ভাই, আমি ছোটবেলায় দেখছি আমার লাক্স সাবান নিয়ে কারাকারি পুকুরে পাইতাম না ভাই। আমার তো সেদিনের মানে 570 সাবান নাম শুনছেন? তিব্বত 570, ওইটা দিয়ে গোসল করতো। যে অনেক তার আগে, আরো আগে ওটাও ছিল না। জি জি, আগে ছিল না। আগে ওই ছাই দিয়ে, পানি দিয়ে, ওটা দিয়ে গোসল করতো, মাটি দিয়ে, বালু দিয়ে ঘষতো। তার মানে আমরা কত ছিলাম। তাহলে তার আগে গুলো কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ শাসনের সময়, পর্তুগিজরা যখন আসছে, অবস্থা খুব খারাপ ছিল। 1510 সালে বাংলায় আসছে। এরপরে আসার পরে দেন ওদের কাপড় চোপড় দেখে বলছে আমাদের দেশে আসেন, এগুলো দেন। রাজা বাচ্চারা বলতেছে এগুলো দেন, আপনারা বিজনেস করেন। বলছে ঠিক আছে, আমরা এই যে ঢাকা শহর, এই পুরাটা আমরা নিলাম। এই উপনিবেশের কনসেপ্টটা এখান থেকে আসে। হোয়াট ইজ কল উপনিবেশ? এই বুঝে দিতে পারছি? উপনিবেশ নাম শুনছেন? আমি ডিপে যাচ্ছি না, ওদিক গেলে আবার আরো সমস্যা। উপনিবেশের কনসেপ্টটা এখানে পর্তুগিজদের দেখে ওলন্দাজরা বলো আমরাও চাই, ওখানে যাই। কারা যাবে? হল্যান্ডের অধিবাসী বলে ওলন্দাজ, ইউরোপ কান্ট্রিতে। ওরা বলছে, রাজাদের বলছে আমাদেরকে দেয়, তোমরা এদিকে যাও, তোমরা এটা নাও। এরপর ফরাসিরা আসলো, এরপর ইংরেজরা আসলো। মজার ব্যাপার হচ্ছে ওদের সাথে ওদের দ্বন্দ্ব, সংঘর্ষ, পরে যুদ্ধ হয়ে যায়। আমাদের সাথে ওদের দ্বন্দ্ব না। ফর এক্সাম্পল, এখনো উপনিবেশ আছে, আছে কিনা? নো, আপনার তো স্টাডি করেন না তো, সমস্যা এটা। এখন 90 উপনিবেশ হয়েছে। এখন পণ্য দাসে আক্রান্ত করে, মুক্ত বাজার নামে নাম দিয়ে পণ্য দাসে আক্রান্ত করে আমাদের পকেট থেকে টাকাটা নিয়ে যাচ্ছে। কি বুঝাইতে পারছি? আপনি এটিএম কার্ড করছেন না, ওনার স্মার্টফোন, এরপরে এমন একটা ফোন আসবে চোখ দিয়ে চলবে, উনি ওনার পকেটে টাকা আছে, উনি বলবে এটা বাদ, ওইটা কিনবো। পণ্য দাসে আক্রান্ত করে আমাদের পকেটে টাকাটা নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে? ওই যে কুতুবরা। সরকার চেঞ্জ করার আন্দোলনের সময় কে টাকা দেয়? ওই কুতুবরা দেয়। আমাকে আপনার টাকা দেয় না, জায়গার মতো টাকা চলে যায়, হাজার হাজার কোটি টাকা। বেশি কথা এই অনলাইনে আছে তো, রেকর্ড থাকে, এই জন্য সমস্যা। কিছু কথা বলতেছি না, কিছু জ্ঞানের দরকার আছে, তাহলে আপনি বুঝবেন না তো ব্রিটিশরা কিভাবে আমাদের ভারত উপমহাদেশে
বিজনেস করতে আসছে, ওরা দেশ দখল করতে আসেনি, কি করতে আসছে? বিজনেস। ভাই আমার এই জায়গাটা উপনিবেশ। এখন প্রথম আসলো, দেখো ভারত উপমহাদেশে কিভাবে দখল করায়। প্রথমে আছে পর্তুগিজরা, এরপর আছে ওলন্দাজরা, এরপর ডেনমার্করা, এরপর ফরাসিরা। এদের মধ্যে দ্বন্দ্ব, সংঘর্ষ, পরে যুদ্ধে রূপান্তর হয়ে যায়। ফার্স্ট হচ্ছে 1 নম্বর, আমি একটু তোমাদের একটু বলে দিই কিভাবে ইংরেজরা ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশে আধিপত্য বিস্তার করে। খুবই একটা ইম্পর্টেন্ট। আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুট করে গেলাম না, না যাওয়ার পেছনে কারণ হচ্ছে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো তার একটা কারণ জানতে হবে না? কি বুঝাইতে পারছি? ওকে, আধিপত্য বিস্তার লাভের কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আমরা সবাই জানি পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভ। কার যুদ্ধে? পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভ। কত সালে? 23শে জুন কি 1757 সালে। একজন বলছে স্যার পলাশির যুদ্ধটা একটু আলোচনা করলে ভালো হইতো। আচ্ছা, একটু দেখা যাচ্ছে কম কমেন্ট গুলো। আচ্ছা আচ্ছা, দেখো 23শে জুন 1757 সালে কোথায় যুদ্ধ হয় একটু দেখাই। তোমরা কি যুদ্ধটা কোথায় হয় জানো? যুদ্ধটা হয় এই জায়গায়, দেখো একটু প্লিজ। 23শে জুন 1757 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা লাগোয়া পলাশির আম্রকারণে ভাগীরথী নদীর তীরে, এটা কোন নদী? তীরে মুর্শিদাবাদ থেকে 18 কিলোমিটার দূরে সকাল 9:30টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব বাহিনী কি হয়? যুদ্ধ হয়। এই যুদ্ধে কার জয়লাভ? ইংরেজদের জয়লাভ। কেমন? আর দ্বিতীয়ত হচ্ছে, একটু যেহেতু একজন বললে স্যার নবাব বাহিনীটা পড়া হয়নি, না, আলিবুদ্দি খানের 3 কন্যা ছিল। কয় কন্যা? ঘষ্টি বেগম, ময়মিনা বেগম, আমেনা বেগম। তার পুত্র সন্তান ছিল না। যদি তার পুত্র সন্তান থাকতো তাহলে আব্দুল হাই স্যার তোমাদের পড়াইতো না। কি বোঝাইতে পারছি? তার মানে আমরা ধন সম্পদে কি ছিলাম? পরিপূর্ণ ছিলাম। কিন্তু ওরা ইংরেজরা, লর্ড ক্লাইভ অর্থাৎ এরা নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে এটা পরে জানতেছি। অর্থাৎ আলিবুদ্দি খান তার যেহেতু পুত্র সন্তান নাই, নিজের 3 ভাইয়ের সাথে 3 কন্যার বিয়ে দেন। কার সাথে? 3 কন্যার সাথে কি দেন? বিয়ে দেন। কি কথাগুলো তো তোমরা এইগুলা রেকর্ড শুনবা না এগুলা? হ্যাঁ, তাহলে গল্পটা সুন্দর করে বলি, তাহলে এই তথ্যগুলো তোমরা লিখে নিও। কয় কি লিখতে পাবো না তোমরা? আমি অনলাইনে যারা আছো তারাও লিখে নিও, পরে অনলাইন টাইমে কথাগুলো লিখে নিও। তাহলে কয় কন্যা? ঘষ্টি বেগম, ময়মিনা বেগম, আমেনা বেগম। কি বুঝাইতে পারছি? 3 কন্যার সাথে নিজের ভাইয়ের 3 পুত্রের সাথে বিয়ে দেন, যাতে জমিদারিগুলো বাইরে না যায়। বিয়ে দিল, ভালো কথা। ঘষ্টি বেগমের কোন পুত্র সন্তান ছিল না। ময়মুনা বেগমের ঘষ্টি বেগমকে বিয়ে দিয়ে ঢাকার জমিদারের সাথে দিয়ে দেন। ঢাকার আলিবুদ্দি খানের নিজের ভাইয়ের ছেলের সঙ্গে, ভাতিজার সাথে, মানে ওরা চাচতো ভাই বোন। কেমন? ঢাকার জমিদার ঘষ্টি বেগমকে
ময়মুনা বেগমকে দেন পূর্ণিয়ায়, আমেনা বেগমকে দেন মুর্শিদাবাদে। এটার পিছনে কারণ আছে, এটা অনেক অত অধিক যাচ্ছে না। আমেনা বেগমের 3 পুত্র ছিল, শাহজুল্লাহ, একরামতুল্লাহ, মির্জা মেহেদি, ইমরাতুল্লাহ। একরামতুল্লাহ ইয়ার পুত্র নাই তো কি বলে ঘষ্টি বেগম তার পালিত পুত্র হিসেবে দিল, যে তুমি পালিত পুত্র হিসেবে নাও, চালো। এভাবে চলতেছে। প্রশ্ন হচ্ছে ঘষ্টি বেগম কেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গেল? প্রশ্ন আসছে কিনা? সিরাজউদ্দৌলা অর্থাৎ ঘষ্টি বেগম সে ঢাকার এক জমিদারের সঙ্গে প্রেম করত। সিরাজউদ্দৌলা নিষেধ করলো, নিষেধ মানল না। না মানার কারণে সিরাজউদ্দৌলা এসে তার প্রেমিককে হত্যা করলো। এই কারণে কার সঙ্গে মানে হলো, বিরোধ হলো। কিলার কেন বিরোধ হলো? নিজের তো ভাই, মানে নিজের সব ভাই আছে ওখানে। ময়মুনা বেগম, সিরাজউদ্দৌলা বলল যে ময়মুনা বেগমের ছেলে শওকত জংকে নবাব বানাইতে হবে, যেহেতু তার ছেলে নেই, ভাই নেই, কাকে বানাবে? ময়মুনা বেগম ছেলে শওকত জং, আমেনা বেগমের ছেলে সিরাজউদ্দৌলা। আমেনা বেগমের ছেলে কে? মাথা ঢুকতেছে? তথ্য কি বেশি হয়ে গেল? আমি তো খুব ভয়ে আছি। তো জি জি, বারবার শুনতে হবে? একটু স্লোলি বললে হবে, আচ্ছা আচ্ছা, একটু স্লোলি বললে কি হবে? ও স্লো, আরো স্লো বলবো? ওকে ওকে, ঠিক আছে। আর ওকে, আপনারা একটু কম পড়েন তো, এটা 19 বইগুলো পড়তেন, একটু পড়বেন কষ্ট করে, হ্যাঁ? 19 বোর্ড বইটা, সামাজিক বিজ্ঞান বইটা পড়বেন, তাহলে অনেকটা পাবেন। বা এখন বিজিএস তো এখন চেঞ্জ হচ্ছে। সিরাজউদ্দৌলা 23 বছরের যুবক, আলিবর্দী খান তাকে নবাব বানালেন, তার প্রস্তাবন যে অনেক কিছু ব্যাপার আছে। এদিকে ঘষ্টি বেগম শয়তানিটা শুরু হয়েছে। দেখেন, ঘরের শত্রু বিভীষণ বলে না কথাটা, আমাদের মধ্যে দুর্বল হলে, আমরা নিজেরাই যদি দুর্বল হয়ে যাই, তাহলে পার্শ্ববর্তী ভারত ও নিয়ে আসে যে যা ফেনী নদীটা পানি ছাড়ি দিই, চিটাংটা আলাদা হয়ে যাক, মিজোরাম আর ত্রিপুরাতে অস্ত্র পাঠাবো, ওটা আমার দখলে হয়ে যাক, চিটাং বন্দর টন্দর সব আমার। কি বুঝতে পারছি? আমাদের দুর্বলতার কারণে এটা সুযোগটা পেয়েছে, তা নাহলে সহজে পেত না। আরো কিছু সামনে 2 মাস আরো খারাপ খবর আসতেছে, ওটা পরে বলি, তাহলে এবার ঘুম হারাম হবে। ঠিক বুঝতে পারছি? কেন ওদিকে চিকেন নেক নিয়ে খেলা হচ্ছে, আর এদিকে খেলা হচ্ছে চিটাগাংটা নিয়ে নেওয়া। আর মিয়ানমার সাথে আরো বন্ধুত্ব হয়ে গেছে, মিয়ানমার অস্ত্র দিয়েছে মানে ভারত, যার ফলে আমাদের মানে জিও পলিটিক্স একটা একটু আছে, যাকে ওটা পরে আসতেছি। এই জিও পলিটিক্স শুরু করছে এই যে কারা? ইংরেজরা। কিরকম শুরু করছে? ওই ভেজাল কিন্তু এখনো আছে, মানে স্টার্টিং করে দিচ্ছে, বীজ বপন করছে কারা? ইংরেজরা। ওই ইংরেজদের বীজ কিছু আছে ভারত উপমহাদেশে, তার মধ্যে নরেন্দ্র মোদীতে 1 নম্বর। তোমরা শুনবা, এই ইতিহাসটা শোনো, তারপর বুঝে যাবো। যাকে এই পলাশির যুদ্ধে ইংরেজদের কি লাভ? জয় লাভ হওয়ার পিছনে কারণ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা দেখেন জয়ের দ্বার প্রান্তে, ঠিক সেই সময় মীর জাফর একটু কোরআন শরীফ শতপূর্তি বলে, জাহাপনা কালকে সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করব, আজকে বিরতি রাখেন। মানে কোরআন শরীফের উপর দুর্বল থাকে কিনা মুসলমানদের? আর তো বয়স তো কম, ঠিক আছে, মোহনলাল মানতেইছে না যে যুদ্ধ জয়ের ডান প্রান্তে। এই যে করলো, মানে উনি ফেরত আসলো, বিরতি দিল, এই পেছন দিক দিয়ে লর্ড ক্লাইভ অল্প কিছু সৈন্য নিয়ে গুলি করা শুরু করলো। যাক, ওখান থেকে পালিয়ে আসলো। পালিয়ে আসার পরে এই যে ফরাসি, কারা? ফরাসির সঙ্গে ব্রিজ পার হয়ে ময়মুনা বেগম, আমেনা বেগম এরা সবাই চলে গেল। আর এর মধ্যে আরেকটু ঘটনা, জোহরা নামক একটা মেয়ে ছিল, ওনার কার ছিল? সিরাজউদ্দৌলা। জোহরার বাড়ি ঢাকায় ছিল, ঢাকার জমিদার কিন্তু জোহরার নবাব সিরাজউদ্দৌলা বংশধর, মেয়ের বংশধর তো এই জন্য কেউ ধরে রাখেনি। যাক, অনেক বড় ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। সিরাজউদ্দৌলা যখন চলে গেলেন ফরাসির কাছে, কার কাছে? আধুনিক অস্ত্র নেওয়ার জন্য। এই অস্ত্র নিতে যেই
যাইতে না যাইতে মাঝখানে ধরা পড়লো, এটার ইতিহাস তো জানেন। তাকে ফাঁসিতে মানে অর্থাৎ গলা কি করা হলো, শিরচ্ছেদ কে করলো? মোহাম্মদ দিবে। কেন করলো? এটার পিছনে আবার প্রতিটার পিছনে একটা করে কি আছে, ঘটনা আছে। মোহাম্মদ বেগ ইয়া সিরাজউদ্দৌলার মানে করতে গেছিলেন, শিকার করতে গেছিলেন, যে দেখে যে এটা উলঙ্গ ছেলে ঘুরে বেড়াচ্ছে, তোমার বাবা মা কে নেই, তখন ওনাকে নিয়ে এসে বলছে আমার ছেলের সঙ্গেও খেলবে, আবার আমার পালিত পুত্র হিসেবে থাকবে। কার? আলিবুদ্দিন খানের। যাক, ওই ছেলেই পরে কাকে মারলো? সিরাজউদ্দৌলাকে। কেন মারলো? ওই যে কাজের মেয়ের সাথে কাজের ছেলে প্রেম হয়, এটাই স্বাভাবিক। লুৎফুন্নেসার প্রেমে পড়ছে কে? সিরাজউদ্দৌলা। অর্থাৎ শরীফুন্নেসার দাসী হচ্ছে লুৎফুন্নেসা, তার প্রেমে পড়ছে কে? আমার কথা বুঝতে পারছেন? এই কারণে সে জেদ করি তাকে কি করলো, ছেড়েছে। আরো অনেক ঘটনা জানি না, বেশি গেলে আবার বেশি ঝামেলা হয়। ইতিহাস কেন শিখে দেখেন, ইতিহাসে যারা বেইমানি করে তাদের শিক্ষা দেখেন, যে হাত দিয়ে আমি এখন দেখবেন এই ইতিহাসের সঙ্গে আগের ইতিহাস, এখন ইতিহাস দেখছেন না ভাই? এখন যে ঘটনা ঘটলো এই কয়েক দিনে, দেখছেন কি না? আগের ইতিহাস দেখেন। যে মীর জাফর কোরআন শরীফ শপথ করেছে সেই হাতে কুষ্ঠরোগ ধরা পড়ছে। যে মীরও নির্দেশ দিয়েছিল যে ওকে রেখে দাও, মানে ইংরেজরা বুদ্ধি নম্বর বুদ্ধি দেয়, ওকে মেরে ফেলো, ও তো নির্দেশ দিল, মীর জাফর মানতেছেন না, কারণ হাজার হলে তো আত্মীয় হয়, বলছে না কারাগারে রাখি, বলছে না ডেপুটি নবাব আপনি মারি ফেলেন। ডেপুটি নবাবকে, আমাদের দেশে ডেপুটি নবাব আছে না দুই সরকারের, ঠিক ওই রকম ডেপুটি নবাব ছিল কারা? ছেলেপেলেরা। আমার কথা বুঝতে পারছেন? সেটা কে? সেটা মীরও নির্দেশ দিলেন। দেখেন ইতিহাস কত মর্মান্তিক। বজ্রপাত পরে স্বীকার করতে যে বজ্রপাত হয়ে মারা গেছে। এটা গেল। তৃতীয়টা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ঘষ্টি বেগম ঢাকার বুড়িগঙ্গার মাঝে করে ফেলে মেরে ফেলছে। যে যে কি বলে, যে মারলো, কি নাম? না 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 না, ইয়াকে মারলো, সিরাজউদ্দৌলাকে মারলো মোহাম্মদ বেগ। সে পাগল হয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। পাগল হলে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো, মানুষের ঢিল খেয়ে মারা গেছে। তার মানে ইতিহাস কেন পড়ি? ইতিহাস থেকে কি নেয়? শিক্ষা নেয়, যাতে আমরা ওই ধরনের কাজ না করতে পারি। তাহলে পলাশির যুদ্ধে ইংরেজদের কয়েক কাজ জয়লাভ, জয়লাভ। এরপর 1764 সালে বক্সারের যুদ্ধে, কার যুদ্ধে? বক্সারের যুদ্ধে ইংরেজের জয়লাভ, জয়লাভ। দিস ইম্পর্টেন্ট। একটু বলি, আমাদের দেশে আমাদের উপদেষ্টা সাহেব বসছে, উপদেষ্টাকে আরেকজন চালায়, বুঝতে পারছি। মীর কাসিম বসছে ক্ষমতায়, কে বসছে? মীর কাসিম। ইংরেজরা বলে এটা কর, এটা করো। এ বলছে হাই খোদা, আমি স্বাধীন নবাব, আমাকে আবার এটা বল। ইনি কি করলেন? বিহারের মুঙ্গে চলে গেলেন ইংরেজ থেকে দূরত্ব বজায় রাখার জন্য। এই কথা বুঝতে পারছে? যেমন আগে সরকার ছিল, আগের সরকার, আমাদের সরকার বলছে এটা করো, ওটা করো। বর্তমান সরকার আরেকজন বলতেছে এটা করো, ওটা করো। ঠিক আগেও এরকম ছিল, ইংরেজরা বলে মীর কাসিমকে এটা করো, ওটা করো। আমি কথা বুঝতে পারছো? তো ইঙ্গিতে বুঝি নাও। কিন্তু ইতিহাস কেন পড়ি? ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। এই মীর কাসিম বলছে, ইনি তিন করলেন যে এখান থেকে দূরে, যে ইংরেজ দেশ থাকে আমার থাকা যাবে না, এখান থেকে দূরে চলে গেলেন, মুঙ্গে চলে গেলেন, ইংরেজদের সাথে যাতে দূরত্ব রাখে কাজ করা যায়। ফরাসিদের সঙ্গে আতাত করলেন। কার সাথে? কার সাথে? ভাই আধুনিক অস্ত্র দাও, এদের সাথে পাওয়া যাচ্ছে না, আমি যুদ্ধ করতে হবে। এই দিস ওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন পলাশি ওয়ার। পলাশি ওয়ার হচ্ছে কার যুদ্ধ বেশি? বক্সের। এটা ইংরেজ বাহিনীর সাথে মীর কাসিমের যুদ্ধ হয়। এই যুদ্ধ মীর কাসিম হেরে যায়, ইংরেজদের কি হয়? জয়লাভ। কি হলো আবার?
এরপর হচ্ছে ও সিট, এরপরে হচ্ছে দেখো একটু, কর্ণাটকের যুদ্ধে ইংরেজের জয়লাভ। কর্ণাটকের যুদ্ধে ইংরেজদের জয়লাভ। কর্ণাটকের যুদ্ধে ইংরেজের জয়লাভ, এটা আবার কবে? 1758 থেকে 1762। দেখো একটু, তাহলে কয়টা যুদ্ধে জয়লাভ? এটা হলো চতুর্থ কর্ণাটকে, লিখে রাখো চতুর্থ কর্ণাটক। এখানে কার সাথে? ইংরেজদের সাথে। কার? ইংরেজদের সাথে কার? জি, ফরাসিদের সাথে ইংরেজদের। এটা আমাদের একটু খুবই ইম্পর্টেন্ট। আমাদের সাথে ওদের যুদ্ধ হয়নি। কার সাথে যুদ্ধ হয়েছে? মানে আমরা, সে একটা এক্সাম্পল, আগে সিটিসেল কোম্পানি ছিল মোবাইল, জি, 1 লাখ টাকা সেট সহ, সিম সহ 1 লাখ টাকা এর দাম। এরপরে গ্রামীণ আসলো, একটেল আসলো, এয়ারটেল আসলো, বিভিন্ন কোম্পানি আসে। আসার পরে প্রতিযোগিতা এমন বেড়ে গেছে, ও দরগুলো কি হয়েছে? কমে গেছে, রেট কমে গেছে না? আমি যখন মোবাইল কিনছি, আমি 12,000 টাকা সিম, আমার সিমটার দাম। আর আমি তখন টাকা ছিল 60 টাকা মিনিট। 1 মিনিট কয়েক সেকেন্ড গেলে 14 টাকা কাটতো। কি বুঝতে পারছি? তার মানে এখন এটা আছে, কি কারণে নেই? প্রতিযোগিতা। তা সেই সময় এই ইংরেজ আর ফরাসিদের মধ্যে এ দাম ধরলে এ সস্তা দেয়, মানে ওদের সাথে ওদের প্রতিযোগিতা, দ্বন্দ্ব, সংঘর্ষ, পরে যুদ্ধ হয়। কয়টা যুদ্ধ? 4টা যুদ্ধ। কার সাথে কার? ইংরেজদের সঙ্গে ফরাসিদের। এই যুদ্ধে ইংরেজদের জয়লাভ। 3টা যুদ্ধে ইংরেজদের জয়লাভ হওয়ার কারণে রাজনৈতিক ক্ষমতার পথ সুগম হয়। তখন বাংলা, বিহার, উড়িষ্যা 26 লক্ষ টাকার বিনিময়ে চিরদিনের জন্য দেওয়ানি লাভ করে। এটা কেবল দৈত্য শাসন। এখনই আসলাম 1765 সাল। এই কথা বুঝতে পারছি। হুট করে 1765 সালের কিভাবে আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখন কি কিলার? এটা ব্যাকগ্রাউন্ড কি পড়া হয়েছে? তাহলে হুট করে যদি আমি পড়াইতাম 1765 দৈত্য শাসন, এর ইতিহাসটা জানতাম, প্রতিটা জিনিসের ব্যাকগ্রাউন্ডটা আমরা জেনে যাব। আচ্ছা, অনলাইনে যারা আছে তারা কি বুঝতে পারছো? আচ্ছা, ওদের কথা দেখা যাচ্ছে না, ঠিক আছে, আমরা একটু পরে ক্লাসে চলে যাই। আচ্ছা, আপনি লেখি একটু, একটু প্লিজ লেখো, এই তথ্যটাই লেখি নাও, কিভাবে ইংরেজরা। দ্বিতীয় যুদ্ধের নাম কি স্যার? ও, কর্ণাটকের যুদ্ধ 1758 থেকে 62। এইটা হয়তো এইখানে, এইটা হয়তো 2 নম্বর পয়েন্টে। হ্যাঁ, এটা হলো এটা, এই পলাশির যুদ্ধে ইংরেজের জয়লাভ, কর্ণাটকের যুদ্ধে ইংরেজের জয়লাভ, বক্সার যুদ্ধে ইংরেজ জয়লাভ। দেখো, 3টা যুদ্ধে, 3টা যুদ্ধে স্যার এখানে যে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি 26 টাকা বিনিময়ে কিনে নিল, কাদের কাছ থেকে কিনলো? একটু পরে আসতেছি, ওর যায়নি তো, একটু পরে, ঠিক আছে। আচ্ছা, তোমার যেহেতু বললা, এই জন্য একটু লেই, একটু তোমাদের রেকর্ড থাকবে, তাই তো? তোমাদের শীটের মধ্যে আছে, দেখলাম শীটটা খুব সুন্দর করে দিচ্ছে। আচ্ছা, আমরা একটু তথ্যগুলো দেই, তোমরা একটু লেখো। আমি সহজ করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আপনারা একটু
লেখো দেওয়ানি লাভ। কি লাভ? দেওয়ানি লাভ। দেখো 1765 সালে লর্ড ক্লাইভ, 1765 সালে লর্ড ক্লাইভ 26 লক্ষ টাকার বিনিময়ে, 26 লক্ষ টাকার বিনিময়ে ক্লাইভ, লর্ড ক্লাইভ কত লক্ষ টাকা? 26 লক্ষ টাকা বিনিময়ে দেওয়ানি লাভ করে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে। কার নিকট থেকে? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে। এখন দেওয়ানি লাভ করলো, একটা জিনিস ক্লিয়ার করে দিই, তা দেওয়ানি লাভ করলো, এই দেওয়ানি লাভ করার পরেই তিনি কি করলেন? আগে নবাবরা সম্রাটদের টাকা দিত, এর আগে ছিল সুবিদারি। কি ছিল? সুবিধা। এগুলো পড়া হয়ে গেছে, তারপরও তোমাদের মুঘল শাসন তো হয়ে গেছে না? আচ্ছা, মনে করেন হয়েছে, ওকে, জি, ম্যাক্সিমাম পায় নাই তো। এটা এবার থেকে নতুন ব্যাচ শুরু করতে যাবে। প্রথম ক্লাস না, ওকে, আপনার পরের ক্লাসগুলো রেকর্ড আছে, দেখে নিন। ওকে, এই লর্ড ক্লাইভের আসার পরে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে যখন 26 লক্ষ টাকা দিলেন, এর আগে বলি সম্রাট আকবর ভারত উপমহাদেশে প্রথম 13টা সুবায় বিভক্ত করেন। কি করেন? সুবা। সুবা মানে প্রদেশ। আর সুবে বাংলা সুবেদার নিয়োগ করেন। কি বাংলা? সুবেদার কি? ভাই তোকে এটা দিলাম, তুই বছরে বছরে কি দিবি? টাকা দিবি, তোকে দিলাম। এরপরে মুঘল সম্রাটরা আস্তে আস্তে চলে যায়, দুর্বল সম্রাটরা আসে। এই যে মুঘল সম্রাট, ভাই এটা কি করেন? ভাই তোকে নবাবই দিলাম, তুই বছরে যা পাস দিস। মুর্শিদ কুলি খান উনি শুরু করলো, বলে যে আমি বছরে এত টাকা দিব। এখন ইংরেজরা বলে ভাই ওদের কাছে নেওয়ার দরকার নেই, আমরা বাংলা, বিহার, উড়িষ্যা 26 লক্ষ টাকা দিব, বছরে দেব। কত লক্ষ? ওই সময় ওরা কোটি কোটি টাকা ইনকাম করতো, মাত্র দিত ওকে, দিত কত ভাই? 26 লক্ষ টাকা। কি? বাংলা, বিহার, উড়িষ্যা। এখন দেওয়ার পর এমনি দেবে? এমনি দেবে? দেবে হলো দ্বৈত শাসন। লেখো একটু। বলে যে ইংরেজরা বললো লর্ড ক্লাইভ গভর্নর হিসেবে নিযুক্ত হয়ে তিনি দ্বৈত শাসন প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ 1765 সালে। ওই সালে দ্বৈত শাসনটা কি? দ্বৈত শাসনটা হচ্ছে, একটু বলি, একটু সুন্দর করে দিই তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে প্রশাসন আর বিচার হচ্ছে নবাবের হাতে, নবাবের হাতে। এরপর হচ্ছে প্রতিরক্ষা, অর্থ অবলিক রাজস্ব হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কার হাতে? কার হাতে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তার মানে ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতায় ছিল দ্বৈত শাসনের মূল বৈশিষ্ট্য। তার মানে এখানে একটু ক্লিয়ার করে দিই, তোমরা বিচার তোমাদের মারামারি করবা, তোমাদের বিচার তোমরা করবা। আমার দরকার হচ্ছে অস্ত্র, আমার কি? অস্ত্র। আর কি দরকার?
অর্থ। কেন? আমি তো অর্থ ইনকাম করতে আসছি, আমি তো দেশ শাসন করতে আসিনি, দেশ দখল করতে আসিনি। কি করতে হচ্ছে? ইনকাম, বিজনেস, ব্যবসা। ওরা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া একটা কি কোম্পানি। সে আমরা 4 জন মিলিয়ে একটা কর্মণি করলাম সরকারের কাছে অনুমোদন নিয়ে। কথা বুঝতে পারছো এটা? তার মানে ক্ষমতাহীন দায়িত্ব, দায়িত্বহীন ক্ষমতা। তখন এই টাকাটা কিভাবে নিত রাজস্বটা? তখন তো অর্থ ছিল না, তখন ছিল শস্য। কি বুঝাতে পারছি? যেমন ইংরেজদের পরীক্ষা আছে, চাকমাদের ইংরেজের যুদ্ধ কেন আসে? চাকমারা কার্পাস তুলে দিত না, এমন মার দিত ইংরেজদের, ভয়ে পালে যেত মার খেয়ে। বলছে না ঠিক আছে, এটা দরকার নেই। চাকমাদের সাথে কারা পাইতো না? ইংরেজরা। সেই চাকমাদের সেন্ট মার্টিন অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে কন্ট্রোল করা, এটা যাতা ব্যাপার নয়। কি বলতে পারছেন? জিয়াউর রহমান তাও একটু সাফল্য করছে যে যাও বাঙালিরা, যাও ওখানে বসবাস করো আর ওদেরকে সাহায্য করো। বুঝতে পারছি? উনি মেইন ইয়াটা করেছে আবাসিক জিয়াউর রহমানের সময়। এরপরে এই দ্বৈত শাসনের কুপ্রভাবে বাংলা 1176 সাল, ইংরাজি 1769-70 সালে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যেটাকে 76-এর মলন্তর বলে। নাম শুনেছেন? আচ্ছা, এটা দুর্ভিক্ষটা কেন হলো একটু শুনেন। একটু দুর্ভিক্ষিত হওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে ইংরেজরা বাঙালি আমাদের কাছ থেকে ইয়ে নিত, অর্থ নিত। অর্থ তো ছিল না, যা আবাদ হতো তার 1/3 ইংরেজদের দিতে হতো। কাদের দিতে হতো? এখন বলতেছে ঠিক আছে, পরের বছর কাটিয়ারের সময় ইয়া হয়ে যায়, তারপরে অনাবৃষ্টি হয়, ফসল ঘানি ঘটে, এবং এই কাটিয়ারের সময় অর্থাৎ 76-এর মনন্তর দেখা দেয়। লিখে রাখো, 76-এর মনন্তর। গভর্নর লর্ড কাটিয়ারের সময় বাংলা 1176, এবং গরম লাগতেছে না? লর্ড ক্লাইভ, লর্ড কাটিয়ার, এটা কাটিয়ারের সময়। দেখি স্যার লর্ড ক্লাইভের পরবর্তী সময়। আচ্ছা, এখন একটু ফাঁকি দিয়ে যাচ্ছি তো, উনি ধরতে পারছে, টোটাল অ্যাপ্রোচটা ক্লাসে রাখছে। আচ্ছা একটু বলি তাহলে। লর্ড ক্লাইভ উনি ছিলেন, আসার পরে উনি 2 বছর পর চলে যায়। এরপর আরেকজন আসে। কি বুঝতে পারছেন? লর্ড মিরর, ওটা আসবে না, দরকার নেই। আসার পর ওনার সময় অনাবৃষ্টি হয়, ফসলহানি ঘটে। কিন্তু লর্ড কার্টিয়ারের সময় 76-এর মনন্তর দেখা দেয়। বুঝতে পারছি? কার সময়? লর্ড কার্টিয়ারের সময়, ক্লাইভের সময়। উনি আইনটা করে। এই আইনটা কে করে? ক্লাইভ। 1176 থেকে, সরি, 77 থেকে 69। না না না, এটা হচ্ছে 1769 থেকে 70, সরি 69 থেকে, এটা হলো 1769 থেকে 70। তার মানে একটু বলি, বাংলা, এটা হলো বাংলা। বাংলা 1176, ইংরেজি 1769-70 সালে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তাকে 76-এর কি বলে? মনন্ত বলে। এই দুর্ভিক্ষে সমগ্র বাংলার 1/3 মারা যায়। কতদিন? আমি যা বলতে সবগুলা লিখবা। 1/3 মারা যায়, এবং ইংরেজদের হিসাব মতে 3 কোটি লোক ছিল, অর্থাৎ 1 কোটি লোক মারা যায়। কয় কোটি লোক? 1 কোটি লোক। মানে 3 কোটির মধ্যে কয় কোটি মারা যায়? 1 কোটি। 1 কোটি লোক মারা যায়। বাচ্চা মারা গেছে, ওই বাচ্চাকে কেটে রান্না করে খেয়েছে। কত লোমহর্ষক ইয়া ছিল। তো অনেক বড় একটা ইয়া, কি বলবো, মানে মানে এটা এটা ইয়া নেই, ভাষা নেই। এই গভর্নর লর্ড কার্টিয়ারের সময়
যখন এটা হয়ে যায়, এরপরে আসে আরো কিছু আছে, এগুলোর দরকার নাই। ৭৬-এর মনন্তর সম্পর্কে আমরা আরেকটা মনন্তর আছে আমাদের 1943 সালে 50-এ মনন্তর, মনে আছে? হ্যাঁ, জয়নুল আবেদিনের আঁকা ছবি। হ্যাঁ, ৭৬ মনন্তর আরেকটা কথা না বললেই নয়, এটা আমি এসে গভর্নর লর্ড হেস্টিং নাম শুনছেন? লর্ড হেস্টিংস নাম শুনছেন? কার নাম? আচ্ছা, আমি গুরুত্বপূর্ণ, যেহেতু আপনাদের ইম্পর্টেন্ট গুলো পড়াই, গুরুত্বপূর্ণ ইয়েগুলো পড়াই। লর্ড ক্লাইভ এসেই যখন ইয়া করলেন, ওয়ারেন হেস্টিং এসেই একটা কাজ করেন যে জমিদারদের মধ্যে পাঠশালা ভূমি বন্দোবস্ত করে দেন। কি শালা? পাঠশালা। তিনি রেগুলেটিং অ্যাক্ট করেন, নাম লিখে নাও, রেগুলেটিং অ্যাক্ট। কি অ্যাক্ট? রেগুলেটিং অ্যাক্ট করেন। এবং এই আইনের ফলে তিনি বোম্বে ও মাদ্রাজকে কোম্পানিভুক্ত করেন, এবং কোম্পানিভুক্ত করার ফলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট, বোম্বে মাদ্রাজকে কোম্পানিভুক্ত করেন, এরপর সাম্রাজ্য বেড়ে যায়। পরবর্তী একটু বলি কি হলো। প্রথম ছিল গভর্নর, গভর্নর লর্ড ক্লাইভ। একটু বুঝতে, আমি লর্ড ক্লাইভ একটু বুঝে দেই। এখানে আমরা বললাম শেষ গভর্নর কে? শেষ গভর্নর, দেখো একটু প্লিজ একটু মনোযোগ দাও। শেষ গভর্নর লর্ড হেস্টিংস। কে? লর্ড হেস্টিংস। এবং প্রথম গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস। এন্ড প্রশ্ন হচ্ছে কেন? এই রেগুলেটিং অ্যাক্টের কারণে বোম্বে এবং মাদ্রাজকে কোম্পানিভুক্ত করা হয়। আগে ছিল বাংলা, বিহার, উড়িষ্যা। জি, আমি বলতেছি রেগুলেট একটা আইন। জি, এটা বাংলা, বিহার, উড়িষ্যা আগে ছিল না। এই রেগুলেটিং অ্যাক্ট করার ফলে বোম্বে মাদ্রাজকে কোম্পানিভুক্ত করে। কোম্পানিভুক্ত করার কারণে সাম্রাজ্যটা বেড়ে যায়। তখন পদ হয়ে যায় গভর্নর। কি হয়? প্লিজ, গভর্নর কি? জেনারেল হয়। এবং গভর্নর জেনারেল হওয়ার পরে ইনি হলেন প্রথম গভর্নর জেনারেল। কে হলেন? আচ্ছা, যদি কোশ্চেন আসে শেষ গভর্নর কে? প্রথম গভর্নর জেনারেল কে? কেন হইলো? এগুলো একটু বোম্বে মাদ্রাসে কোম্পানি। আগে ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, পরে হয়েছে কি বোম্বে মাদ্রাস। এই করার কারণে ইয়া হলো, ক্লিয়ার, গভর্নর জেনারেল হলো। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? লর্ড হেস্টিং এর সময়কাল কতদিন? জি, লর্ড হেস্টিং এর আমলকাল সময়কাল। লর্ড হেস্টিংস, আমি এইগুলো সালগুলা শীটের মধ্যে খুবই সুন্দর করে দেওয়া আছে। লর্ড হেস্টিংস 1772 থেকে 74 থেকে 82। কেমন? 74 থেকে 84। জি, আচ্ছা, আরো কিছু আইন হয়, এই আইনটা আমি বলি। সেটা হচ্ছে এগুলো কি পয়েন্ট দেওয়া, কি পয়েন্ট। আমি খালি জাস্ট কি পয়েন্ট, সালগুলো লেখা আছে, কি পয়েন্ট লেখা আছে। এরপর দেখেন একটু, ইনি এসে আরেকটু আইন করলো, পিস ইন্ডিয়া অ্যাক্ট। লিখি রাখো, ইন্ডিয়া অ্যাক্ট 1784। আমি আপনাদের জিনিস দিব তো, অসুবিধা নেই, পড়েন একটু, দেওয়ার সময় অনেক আছে। 1700 কত? একটু কঠিনের দিকে যাচ্ছি, দেখো আস্তে আস্তে মাথায় ঢুকবে। প্রথমে দৈত্য শাসনের কারণে অনেক লোক মারা গেল। এই মারা গেল কিনা? ওয়ারেন হেস্টিং এসে বলল
যে এই আইনটা বাতিল করে দাও। এই আইনের কারণে লোকজন কি হয়েছে, মারা গেছে। উনি একটা আইন করলেন, সে আইনটার নাম কি? একটি নির্দিষ্ট সময়ে, কি সময়ে? নির্দিষ্ট সময়ে স্থায়ী ভিত্তিতে ব্রিটিশকে রাজস্ব দেওয়ার কথা বলা হলো। রাজত্ব দেওয়ার কথা বলা হলো। এই কাকে বলা হলো? ব্রিটিশকে। এখন একটু বুঝবা ইংরেজরা কত, আমরা বলি না শালা ব্রিটিশ পাঠশালা ওটা বন্ধ করলো, অর্থাৎ কি বলে দ্বৈত শাসন। দেখেন ইতিহাস কেন পড়ি, দ্বৈত শাসনে এতগুলো লোক মারা গেল, ইংরেজরা তার একটা বিচার করলো লর্ড ক্লাইভের, এই তোমার এই আইনের ফলে প্রায় 1 কোটি লোক মারা গেল, তোমাকে তিরস্কার করা হলো। কাকে? লর্ড ক্লাইভকে। এই লোক মীর জাফরের কাছে কিছু টাকা পয়সা নিয়ে দিয়েছে, গিফট করছে, ভাই আমাকে রাজা, আমাকে সরকারে দে, আমি তোকে কি দিই, এলে নিয়ে যা। সে একজন কর্মচারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লর্ড ক্লাইভ সেই আমলে ব্রিটিশের 1 নম্বর ধনীতে পরিণত হয়। কয় নম্বর? এখন যে চুরি হয় তা না, আগো হয়েছে, টাকা দিয়ে ক্ষমতায় বসেছে, কিছু নেই, এখন অন্য কিছু দেয়। মারা গেল তো লর্ড কার্টিয়ারের সময়, লর্ড ক্লাইভ। আমি বলতেছি লর্ড ক্লাইভ ওই সময় বিচার হয়েছে, বিচারটা বললাম তোমাদেরকে। এই বিচারটা কি লর্ড ক্লাইভ করছে? লর্ড ক্লাইভ এর সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ সারা করছে যে তোমার এই আইনের ফলে এতগুলো লোক মারা গিয়েছে। কি বুঝাইতে পারছি? এটা ক্লিয়ার করে দিই। এই আইনের ফলে এতগুলো লোক মারা গেল, ওই আইনটা ক্যান্সেল করে দিল। আইনটা ক্যান্সেল করে এখন নতুন আইন করলো, কি নাম? পিটস। এখন বললো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট কি, নির্দিষ্ট পরিমাণে স্থায়ী ভিত্তিকে ব্রিটিশকে রাজস্ব দেওয়ার কথা বলা হয়। এই আইনটাকে এস্টাবলিশ করার জন্য প্রথমে জমিদারদের পাঠশালা, কি শালা, পাঠশালা, সরি, ভূমি বন্দোবস্ত, মানে পাঠশালা ভূমি বন্দোবস্ত মানে কি? ইংরেজরা বললো যে এই এখন থেকে আমরা তুলবো না, তুললে তো মারামারি খাই। এনাকে দেওয়া হইলে ঢাকা, পুরা ঢাকাটার 5 বছরের জন্য ভূমি বন্দোবস্ত। কয় বছর? ইনি টাকাটা জনগণের কাছে তুলে নিয়ে ইংরেজদের মদ, মেয়ে, আমোদ ফুর্তি যা লাগে দিয়ে টাকা দিয়ে চলে যেত। ইংরেজরা বলে আরে ভালোই হইলো, আমরা সবকিছু পাচ্ছি, টাকাও পাচ্ছি, আনন্দ ফুর্তিও পাচ্ছি। সাকসেসফুল হওয়ার কারণে বলে যে এখন থেকে আমরা আরো দিলাম 10 শালা বন্দোবস্ত। কয় শালা? এখন ডাল হয়েছে এসে বলছে আরে বাবা এটা খুবই ভালো, আমাদের কোনো টেনশনই নাই, জমিদারের কাছে টাকা নিয়ে জমিদার কাউয়ার কাছে মারামারি করি, টাকা নিয়ে তুলে আমরা এটা নেই, আবার আমোদ ফুর্তি করে চলে যাচ্ছে। কে? ইংরেজরা। এখন চিরস্থায়ী বন্দোবস্ত করলো। এই কি স্থায়ী বন্দোবস্ত? 1793 সালে। কত সালে? এখন একটু মজা পাবা। এই 1793 সালে এটা করছে লর্ড কর্নওয়ালিস। এটা আসে, খুব খুব আসে, লর্ড কর্নওয়ালিস। আমি তোমাদেরকে পরবর্তীতে ক্লাসে আসলে আমি চিত্র সহ স্লাইড করে দেখাবো, কারণ এটা না দেখার কারণে আমার খুব কষ্ট হচ্ছে। কি বুঝাইতে পারছি? এটা পরবর্তীতে থাকবে। এবং এই নন ক্যাডার গুলো, প্রাইমারি শিক্ষক নিবন্ধন নন ক্যাডার কোশ্চেন গুলো কি আছে, এই যে আলোচনা গুলো করতেছি, কি কি কোশ্চেন আছে এটা পরীক্ষা নিব। এই বুঝাইতে পারছি? একটু কষ্ট হবে এই। আচ্ছা তাহলে দেখো জমিদের মধ্যে কি হলো? চিরস্থায়ী বন্দোবস্ত হলো। চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার পরে দেন এখন একটু বলে এরা তো ভালোই করতেছে ঠিক মতো। পরবর্তীতে কিছু আইন করা হলো, সে আইনগুলো একটু দেখো, একটু প্লিজ একটু দেখো। আইনগুলো খুবই ইম্পর্টেন্ট আইন। সেটা হচ্ছে
সূর্যাস্ত আইন, সরি সূর্যাস্ত আইন, এটা আবার কি? এটা হচ্ছে কিছু কিছু জমিদার বলা হলো যে তোমাদের সূর্য ডুবার সঙ্গে সঙ্গে যদি ইয়ে না দাও, খাজনা না দাও, তাহলে তোমার জমিদারি কি হবে? বাতিল হয়ে যাবে। এরপরে কিছু আইন করলো, সেটা হলো অধীনতামূলক মৃত্যুতা আইন। আমি যেগুলো দিচ্ছি এগুলো ছাড়া পড়বেন না, বেশি পড়লে মাথা খারাপ হয়ে যাবে, এগুলোই পরীক্ষা আসবে। অধীনতামূলক মিত্রতা আইন, অধীনতামূলক কি আইন? মিত্রতা। এই আইনটা কি? এই আইনটা এখন ব্রিটিশরা বলল কিছু কিছু জমিদার তাদের আন্ডারে ছিল না, বলে এখন থেকে যে ভারত উপমহাদেশে যতগুলো জমিদার আছো, মানে আমরা যা বলবো, আমাদের সাথে চুক্তি নাই, তারপরও আমরা যা বলবো আমাদের অধীন থেকে কাজ করতে হবে। এখন মহীশূরের রাজা টিপু সুলতান নাম শুনছেন? মহীশূর রাজা টিপু সুলতান বলছে তোমাদের এই আইন মানি না। এরপরে চতুর্থ মহীশূরের যুদ্ধ হয় টিপু সুলতানের সাথে ইংরেজদের। কাদের? এই টিপু সুলতানের হত্যা হয় এবং মারা যায়। তার বংশধরকে কলকাতায় ইংরেজরা নির্বাসন দেয়। কোথায় দেয়? আপনারা সবাই জানেন, গত কয়েক বছর আগে মনমোহন সিং ক্ষমতা ছিল, পত্রিকায় এসেছে যে টিপু সুলতানের বংশধররা ঝিয়ের কাজ করতেছে, রিক্সা চালাচ্ছে। কি করতে পারে না আল্লাহ তাআলা? ইতিহাস কেন পড়বেন? বুঝি পড়বেন। ইতিহাস এই জন্য পড়ি, এখন যারা আছে তারা 100 বছর পর ঝিয়ের কাজ করতে পারে। কি করতে পারে কিনা? জি, আমি তো ইতিহাস থেকে বলতেছি। টিপু সুলতান মহীশূর বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বেশি। সেই মহীশূরের রাজা টিপু সুলতানের বংশধর ঝিয়ের কাজ করতে পারে। এটা যখন পত্রিকায় দেখলো, মনমোহন সিং রিপোর্ট পেল এবং সত্যতা যাচাই করলো, তখন মনমোহন সিং অর্ডার দিল যাদের কর্মচারীদের এদের যোগ্যতা অনুযায়ী চাকরি দাও, গভর্নমেন্ট জব। কি বুঝাইতে পারছি? ওদের অবদান আছে না ভাই? জিয়াউর রহমান, শেখ মুজিবের বংশধর যদি 100 বছর পর ঝিয়ের কাজ করে, তাহলে খারাপ লাগবে কিনা? খারাপ লাগবে না? দেশের অবদান আছে তো, দেশ স্বাধীনতার যুদ্ধে অবদান রাখছে। কি বুঝাইতে পারছি? হইতে পারে, কারণ এটা ইতিহাস থেকে শিক্ষা। এই অধীনতামূলক মিত্রতা আইন, এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে সত্য বিলোপ নীতি। কি নীতি? আপনি বলবেন স্যার আপনি খালি ইতিহাস খালি যান, খালি বর্তমান সঙ্গে দেখাচ্ছেন কেন? বর্তমানের সঙ্গে তুলনা করতেছি। না না না, মিল নাই। মিল হবে তোমরা যখন বুড়ি হবা, আর বেশি দিন নাই। আর আমি না না, ওর দিন না। আমি তো বলছিলাম, আমি 10 বছর আগে বলছি 2টা দল থাকবে না। একজন কালকে বলতেছে স্যার আপনার কথা তুমি লিখে গেল, আরো থাকবে না। কারণ এখন প্রজন্ম চায় ডাইনামিক, এখন মেধা যোগ। কি যোগ? চোরের যোগ নাই। কি যোগ? তোমরা কি আন্দোলন করছো মেধা না চুরি? সত্য বিলোপ নীতি দেখো কত খারাপ। এখন থেকে সত্য বিলোপ নীতি হচ্ছে কোন রাজার পালিত পুত্র বা দত্তক পুত্র জমিদার নিতে পারত। কেন নিতে পারত? কোন রাজা যে জমিদারের কোন পুত্র সন্তান না থাকতো, পালিত পুত্র বা দত্তক পুত্র নিতে পারত। তাহলে এই রাজা যদি অপুত্রের কাছে মারা যায়, তাহলে পালিত পুত্র বা দত্তক পুত্র ওই জমিদারের মালিক হতেন। এখন ইংরেজরা একটা আইন করলো সত্য বিলোপ নীতি। দেখলো যে 50% জমিদারের পুত্র সন্তান নাই, কন্যা সন্তান আছে। এখন থেকে আইন করলো যে কোন যদি জমিদারের পুত্র সন্তান না থাকে, পালিত পুত্র বা দত্তক পুত্র জমিদারের মালিক হবে না, মালিক হবে ব্রিটিশ সরকার। বুঝতে পারছি? আমি মনে করেন পালিত পুত্র, গলা ধাক্কা দিয়ে বার করে দিল, আমার আসবাবপত্র নিতে দেয়নি। কেন সিপাহী বিদ্রোহ হয়েছে, কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবসান হয়ে সিপাহী বিদ্রোহ হয়েছে, এটার পিছনে কারণ আছে তো। কি বুঝতে পারছি? এই সমস্ত কারণ। এরপরে হচ্ছে
প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা। প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থাটা কি এটা একটু বলি। এই প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থাটা হচ্ছে আপনার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে হলো দুর্নীতি হয়ে যাচ্ছে, স্বজনপ্রীতি হচ্ছে, এই স্বজনপ্রীতির থেকে তখন কি করা যায়, এই প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করলো। কে করলো? লর্ড ডালহাউসি। কে করলো? ডালহাউসি। পরে এইটা আবার লর্ড কেনিং এর আমলে এসে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট আইন পাশ হয়। কত সালে? কার আমলে? ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট, আইসিএস নাম শুনছো? ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট, আইসিএস নাম শুনছো? এখন ইন্ডিয়ায় আছে ইন্ডিয়ান কি সিভিল সার্ভিস। জ্যোতি বসু 7 বার এই আইসিএস পরীক্ষা ফেল করছে, বুঝতে পারছেন জিনিসটা? ওকে, এরপরে আরো কিছু আছে, ওগুলা ইম্পর্টেন্ট নয়। ও এই আইনগুলো কিন্তু ওই যে ডালহৌসি, তার ওনার আমলেই সবগুলো এটা এই আমলের হচ্ছে বেশি, মানে ওই সাম্রাজ্য নীতিটা বেশি খারাপ করছে। আচ্ছা, আরো হচ্ছে ডালহৌসি, এটা হলো না বিধবা বিবাহ আইন, না তার আগেটা সতীদাহ প্রথা। এটা 1829 সালে হয় এই আইনটা। 1833 সালে ওয়েস্টমিনিস্টার হল ব্রিটিশ পার্লামেন্টে কার্যকর হয়। এই সতীদাহ প্রথাটা কি? এটা হলো সহদাহ, একটা অনুদাহ, দুই ধরনের। সহদাহটা হচ্ছে স্বামী যদি মারা যায় ওই স্ত্রীকে চিতায় পুড়ে মেরে ফেলা হয়, ঠিক কারণে স্বামীর আত্মার সঙ্গে তার আত্মাটা স্বর্গে যাবে। কি কথা বুঝতে পারছে? এখনকার মেয়েরা যাবে, তার স্বামী যে স্বর্গে যাবে তার কোনো গ্যারান্টি আছে? না। তারপরে গুজরাটে এটা হয়েছে, গুজরাটে এটা হয়েছে। কেমন? আর অনুদাহটা হচ্ছে স্বামী যদি বিদেশে থাকে নির্যাতন করে ধীরে ধীরে মেরে ফেলা হয়, এটাকে বলা হয় অনুদাহ। তবে স্বামীর যদি দ্বিতীয় ভাই থাকে ওই স্ত্রীকে পোড়ানো হয় না। কি কথা বুঝতে পারছি? ওই দেবর শব্দটা এখান থেকে এসেছে, দেবর মানে দ্বিতীয় বর। আমার কথা বুঝতে পারছেন? ইসলাম ধর্মে দেখো স্টার জলসা জি বাংলায় দেবরের সাথে ভাবি প্রেম লেগে আছে। এই সরকার এটা আসি এটা বন্ধ করাইছে। আর কিন্তু যে এই দেবর, ইসলাম ধর্মে বাসায় দেবর রাখা জায়েজ নয়। কি কথা বুঝতে পারছি? ওকে, এরপর হচ্ছে সতীদাহ প্রথা, সরি বিধবা বিবাহ আইন, বিধবা বিবাহ আইন, বিবাহ আইন। এটা 1854 সালে এই ওয়েস্টমিনিস্টার হল নেওয়া হয়, 1856 সালে ওয়েস্টমিনিস্টার হলে কার্যকর করা হয়। এইটা এই সমস্ত আইনগুলো একটু ভালো করে পড়বা। তার এখানে একটা সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথা রাজা রামমোহন রায়, ও আচ্ছা 1829 সালে এটা গ্রহণ হয়, গ্রহণ। আর 1833 সালে এটা ওয়েস্ট মিনিস্টার হল, কি হল? ওয়েস্ট মিনিস্টার হল, এটা কার্যকর। মানে এখানে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এটা সরকার ছিল না। সরকার ছিল কোথায়? ব্রিটিশে, ওখানে আইনটা পাস হইতো। আর এটা 1854 সালে এটা রাজা রামমোহন রায়ের প্রচেষ্টা এটা হয়েছে, আর এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়। এটা 1854 সালে এই আইনটা গ্রহণ হয়। আর 1856 সালে ওয়েস্টমিনিস্টার হল ব্রিটিশ পার্লামেন্টে এই আইনটা কি হয়? কার্যকর হয়। ক্লিয়ার? মাথা ঢুকছে? এরপরে এই সমস্ত কারণে সিপাহী বিদ্রোহ হয়। এই কি বিদ্রোহ? সিপাহী বিদ্রোহ। একটা জিনিস খেয়াল করো, সিপাহী বিদ্রোহের ফলাফল দুটি। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, এবং এই সিপাহী বিদ্রোহের ফলাফল দুটি। একটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান,
ব্রিটিশ শাসন শুরু। এই বিদ্রোহ কে করছে? এটা আমি তোমাদের আসতেছি। এটা প্রথম 1857 সালে, এটা মঙ্গল পাণ্ডের নাম শুনছো? মঙ্গল 1857 সালে মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ করে। আর মুসলমানদের মধ্যে রজব আলী, এটা নামটা শুনে এরা বিদ্রোহ করে এবং সেই সময় দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ক্ষমতায় বসে। একটু গল্প শুনি তাহলে মনে থাকবে। দ্বিতীয় বাহাদুর শাহকে বসাইলেন মোগল সম্রাট, জি 1857 সালে মোগল সম্রাটকে বসাইলেন। সেই সময় সিপাহীরা সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করছিল, খুবই ভালো করছিল, ইংরেজদের কচুকাটা করে মেরে ফেলছে। কিন্তু সমস্যা হয়েছে সংঘবদ্ধটা শৃঙ্খলা বলতে ছিল না, বিক্ষিপ্ত ছিল। আমার কথা বুঝতে পারছেন? জিনিসটা যে কোনো আন্দোলনের, আমাদের এই সময় যখন ফেসবুক আছে, ওই সময় তো ছিল না, ইন্টারনেট থাকলে তো মাশাআল্লাহ খবর হয়ে যেত। কি বুঝলেন? আমাদের শেখ হাসিনা বলে যে আমার না বললে যে আমি দিলাম ফেসবুক, নেট, ইন্টারনেট, আমারই বিরুদ্ধে এরা লাগছে। কি বুঝতে পারছি। আবার আমাদের আন্দোলন দেখি পাকিস্তানও আবার শুরু করছে, ভারতও শুরু করছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, দেখে এই যে ব্রিটিশ শাসনে ব্রিটিশরা বসলো, দেখো একটু শোনো। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, 80 বছর বয়স। কত বছর বয়স? 80 বছর বয়স। ওনাকে বসানো হইলো। বসার পরে দেন ক্ষমতা চলতেছে, এনা বলা হলো যে আপনি পুরা ভারতবর্ষের আবার সম্রাট হয়ে যান। কি বুঝতে পারছো? সবাই বসাইলো। বসার পর উনি সম্রাট হয়ে গেল। 80 বছর বয়স, বসলো। আমি দ্বিতীয় বাহাদুর শাহ আবার শুরু হলো। ইংরেজরা খুব আন্দোলন করে পাত্তা পাচ্ছে না, এত ইয়া ছিল। কিন্তু আমাদের মধ্যে মীর জাফর ছিল। কার মধ্যে? একটু বলি, শুনবা একটু। আমাদের নবাব ছিল, ঢাকার নবাব। আমাদের সিপাহীরা এই কি বলে ইয়াটা ঘিরে রাখছে, লালবাগ কেল্লা বা কেল্লা আরঙ্গবাদ ঘিরে রাখছে। কারা ঘিরে রাখছে? আমাদের সিপাহীরা। নবাব আব্দুল গনি, অর্থাৎ খাজা আব্দুল গনি, ওনার নাম ছিল খাজা আব্দুল গনি। উনি ইংরেজদের খবর দিল। সেই সময় টেলিফোন ছিল ওনাদের। টেলিফোনে চলে গেল কার কাছে? ভিক্টোরিয়ার কাছে, রানী ভিক্টোরিয়াকে, যা আমাদের সৈন্য পাঠান, এটা ঘিরে রাখছে এই সিপাহীরা। এই সৈন্যদের ধরে নিয়ে আন্টা ঘরে ময়দানে ধরে তাকে ফাঁসিতে ঝুলে মেরে ফেলা হয়। কি ঘর? এই ঘরটার নাম কি? কোথায় কোথায়? চাকরি হবে কিভাবে? না না, এর বাপ, এখন তো মার্শাল্লাহ, এখন মনে হয় একটু ভদ্র পিএসসি মেম্বার টেম্বার থাকবে, অপমান কম করে। অপমান কি বল কি দিত? যা প্রক্সি পরীক্ষা দিয়ে যাচ্ছে। আমার অনেক ছাত্র বলে স্যার আপনার কথাই ঠিক। আর আমরা এমন ভাবে উত্তর দিয়েছি, প্রশ্ন করছে বোর্ড, উত্তর দিয়েছি, উত্তরের মধ্যে প্রশ্ন ক্রিয়েট করে দিয়েছি, বোর্ডকে আমরা চালাইছি। কি বুঝতে পারছি? বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ শুনেননি? সবাইকে 7ই মার্চের ভাষণ। একদম আমার ছেলেকে বলছি, এই মুখস্থ না, কণ্ঠস্থ। স্যার 7ই মার্চের ভাষণটা বলবো? ঠিক আছে বলো। একদম হুবহু বঙ্গবন্ধুর কণ্ঠ নিয়ে যাচ্ছে, নিয়ে আসে, ভাই দাঁড়াও স্যার, 7ই মার্চের ভাষণ ছিল, এটা স্বাধীনতার ইঙ্গিত, জিয়াউর রহমান বলেছেন। এই কোন বই বলছে? স্যার মুক্তিযুদ্ধের বিষয় বই, একটি জাতির জন্ম। আর একজন বলছে কত নম্বর পৃষ্ঠায়? স্যার 70 নম্বর পৃষ্ঠায় বলছেন। বলছে স্যার 60টা প্রশ্ন করেছে আর আমি 21টা প্রশ্ন ক্রিয়েট করে দিয়েছি, বোর্ডকে আমি চালাইছি। কে চালাইছে?
আর মজার ব্যাপার হচ্ছে স্যার ওরা কিছুই জানে না। আচ্ছা বলেন, আপনি আব্দুল স্যারের কথা শুনতেছেন, এক্স ওয়াই জেড স্যারদের কথা শুনতেছেন, বই পড়তেছেন, বিভিন্ন বই রেফারেন্স বই পড়তেছেন, তখন আপনি নিজে কি চেঞ্জ হয়ে যাবে। আপনি নিজেই জানেন না যে আমি এত কিছু জানি। কি কথা বুঝতে পারছেন? আমরা যখন ডায়াসে দাঁড়াই, আগে কথা বলতে পারতাম না, পড়তে 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 হতে এক জায়গায় ইউনিভার্সিটিতে একটা লেকচার দেওয়া শুরু করলাম, স্যার বাংলাদেশ স্টাডিজ একটা মুক্তিযুদ্ধের গল্প বলি টিচারদের। গল্প গল্প করতে করতে এমন জায়গায় এসি গল্প শেষ হয় না। কি কথা বুঝেন? আপনার গল্প শুনছেন মুক্তিযুদ্ধের? জি, মুক্তিযুদ্ধের গল্প জানেন না। দেখেন একটু, ব্রিটিশ শাসন শুরু হয়ে গেল। কি শাসন? ব্রিটিশ শাসন। এটা খুবই ইম্পর্টেন্ট। 1858 থেকে 1947। এখন একটু এগুলো পড়ে নেবেন। কি কি পড়বেন জানেন? 1 নম্বর পড়বেন, এক নম্বর হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ এটা পড়ে নেবেন, যেটা বললাম মঙ্গল পাণ্ডে কিভাবে এলো। 2 নম্বর পড়বেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, এর বেশি পড়বেন না। যেখান থেকে কোশ্চেন হয়েছে সেগুলো। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেসটা কি? সরি, এখন ইংরেজরা বলে মেজর হ্যাডসন। ও আচ্ছা, এখানে একটু ঘটনা না বলেই নয়, এদের সংঘবদ্ধ হন আগুনে মেজর হ্যাডসন এই বাহাদুর শাহ জাফরকে হুমায়ুনের কবর লুকিয়েছিলেন। এই ধরি কবরটা মানে কি, ওই যে বাক্স থাকে না, ওটা কফিনটা উপরে যে এইটার মধ্যে ঢুকিয়েছিলেন। আর বার হওয়ার পর বলছে আপনি ক্ষমা চান। বৃদ্ধ মানুষ তো, মেজর হ্যাডসন বলে ক্ষমা চান, বলে যে আত্মসম্মানে গৌরব যতদিন থাকবে ততদিন ইয়া করবো, কোনোদিন আমি আত্মসমর্পণ করবো না। যতদিন ভারতে যাবে সেদিন, মানে দিল্লিতে যাবে, আমি কি বলে লন্ডনে যাবে যতদিন, আমি কোন আত্মসমর্পণ কি করবো না। তাকে রিয়াঙ্গুনে নির্বাসন দেওয়া হলো। কোথায় দিল? এই সুবাদে উনি মৃত্যুর আগে বলছে আপনি কিছু চাপ আছে কিনা, যে হে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তোমার ভাগ্যে 3.5 হাত মাটি জুটল না। তাহলে এটি পরীক্ষা আসে, শেষ মোগল সম্রাটের সমাধি কোথায়? দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের মোগল সম্রাট হচ্ছে রেঙ্গুনে, আর মোগল সম্রাটের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের এনার সমাধি হচ্ছে কাবুলে। ক্লিয়ার? এটা পরীক্ষা 2টা খুব আসে। তাহলে মোগল সম্রাট প্রতিষ্ঠাতা কবরস্থান কোথায়? কি? কাবুলে। আর শেষ মোগল সম্রাট রিয়াঙ্গুনে। এটা একটু খেয়াল রাখবা। এরপর হচ্ছে 3 নম্বর, এই জাতীয় কংগ্রেস সম্পর্কে একটু বলি। ইংরেজরা বলে এই ব্রিটিশ শাসন তো শুরু হয়ে গেল, ভাইসরয় পদ্ধতি আসলো। কি পদ্ধতি? ভাইসরয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান ঘটে, ভাইসরয়। তাহলে গভর্নর জেনারেল, শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং। মনে আছে? এই শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, শেষ ভাইসরয় লর্ড মাউন্ট বেটেন। জি, ও আচ্ছা আচ্ছা, এটা প্রথম থেকে তোমার কথা ঠিক আছে। একটু এটা পরীক্ষা আসে তো খুব, মানে এটা আচ্ছা, প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, শেষ গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। তাহলে শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। আচ্ছা, এটা কেন হলো এটা জানেন তো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সিপাহী বিদ্রোহের ফলে অবসান হলো। ব্রিটিশ শাসন যদি শুরু হয়, প্রথম
ভাইসরয়, ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। এগুলো খুব পরীক্ষা আসে, বিশেষ করে আপনাদের পরীক্ষাগুলো, ওই যে ছোট নন ক্যাডার প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এগুলাতে আসে খুব, এবং বিসিএসও আসে, কিন্তু এটাতে বেশি আসে, মানে এটা একাডেমিক বই থাকে তো এই জন্য। শেষ ভাইসরয়, ও আচ্ছা, প্রথম ভাইসরয় এটা একটু হয়েছে, সরি, এটা হবে লর্ড ক্যানিং। কেমন? লর্ড ক্যানিং। শেষ ভাইসরয় আছে লর্ড মাউন্ট লেখা হয়েছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা খুব পরীক্ষা আসে। শুনেন একটু, 85 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। কত সালে? জাতীয় কংগ্রেস এখন কংগ্রেসের গঠনতন্ত্র মোতাবেক যে বলো, এই ব্রিটিশরা, তোমরা আর আমরা মিলে চলো একটা দল গঠন করি। কারা বললো? ব্রিটিশ। অ্যালান অক্টেভিয়ান হিউম। কি নাম? জোরে বলো। অ্যালান অক্টেভিয়ান হিউম বলে তোমরা আমরা মিলে একটা ব্রিটিশ। তিনি অ্যালান অক্টেভিয়ান হিউম, ইনি হলেন জেনারেল সেক্রেটারি, আর হচ্ছে ব্যারিস্টার উমেশ চন্দ্র বেনিশ, ব্যারিস্টার উমেশ চন্দ্র ব্যানার্জি, ইনি হল সভাপতি। কিছু বলবেন ভাই? তোমরা হবা সভাপতি, আমরা হব কি ইংরেজরা হব কি সেক্রেটারি। এই সুবাদে অ্যালান অক্টোভিয়ান হিউম হইলেন সেক্রেটারি, আর ব্যারিস্টার উমেশ চন্দ্র ব্যানার্জি ইনি কি? মজার ব্যাপার হচ্ছে ইনি হল বাঙালি। কে? কে? উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা বিশাল বাঙালি, কিন্তু এমনি না, কিন্তু বাঙালিরা খুব চালাক, কিন্তু প্রতিষ্ঠাতা তখন বাঙালি ছিল, হোক না হিন্দু ধর্ম, কিন্তু কে ছিল? বাঙালি। এইভাবে চলতেছে। একটু সংক্ষেপে বলি, এরা কানাক পথ দেখলে কি হয়, বলে যে ব্রিটিশ পণ্য ছাড়ো আন্দোলন, ব্রিটিশ ছাড়ো আন্দোলন, খুব বিপদ হয়ে গেল। ইংরেজরা আসে বললো যে ঠিক আছে, একটা কাজ করি, বঙ্গভঙ্গ করি। এই কি করি ভাই? লর্ড কার্জন আর্টবেন বলে 1905 সালে এটা বঙ্গভঙ্গ হয়। কত সালে? 5 সালে। এখন এই বঙ্গভঙ্গ, এটা একটু আরো একটু ক্লিয়ার করে দিই। পূর্ব বাংলা ও আসাম, এটা রাজধানী হলো ঢাকা, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা রাজধানী হচ্ছে কি কলকাতা। এবং এই কারণে 1905 সালে বঙ্গভঙ্গের কারণে 1906 সালে স্বদেশী কবিতা হয়, স্বদেশী কবিতা রবি ঠাকুরের, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আরেকটা ইম্পর্টেন্ট, এই বঙ্গভঙ্গের কারণে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
কি লীগ? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিটা জিনিসের এক একটা কি আছে, কারণ আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে মুসলিম লীগ কেন মুসলমানদের বলতে আমাদের দল করার সুযোগ দেন, বলছে ঠিক আছে তোমরা ইয়া করবা, কি করব, আমাদের ব্রিটিশ পণ্য বাজাত করবা, আমরা তোমাদের দল করার কি দেব, সুযোগ করে দেব। এটা এই সমস্ত কারণে আন্দোলন এমন তুঙ্গে হয়, এবং এই বঙ্গভঙ্গের কারণে আমাদের ক্ষুদিরাম বসু নাম শুনছো? ক্ষুদিরাম বসু, অর্থাৎ এটা মুজাফফরপুর কারাগারে তাকে ফাঁসিতে ঝুলে মেরে ফেলা হয়। কি কারণে? তিনি ব্যারিস্টার কেনেডি স্ত্রী কন্যার গাড়িতে বোমা বিক্ষেপ করছিলেন। কি কারণে? সবগুলো কি বঙ্গভঙ্গের কারণে। এই বঙ্গভঙ্গ থেকে এটা হচ্ছে 1900 কত সালে, 12 সালে। কি কমিটি? নাথান কমিটি। এটা নাথান কমিটি কেন গঠন করা হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। এইখানে রবি ঠাকুর বলছিলেন যে মূর্খ দেশে এই বিশ্ববিদ্যালয় করি কোনো লাভ হবে না। আমি ইয়া করতেছি না, জাস্ট উনি কমেন্টটা করছে, এবং কমেন্টের তাও একটা গ্রহণযোগ্য পত্রিকার মধ্যে আছে, দৈনিক আজাদ পত্রিকায়। কি কথা বুঝতে পারছি? পত্রিকাটা যখন দেখি তখন খুব খারাপ লাগে, কষ্ট লাগে। ওকে, জাতীয় সংগীত এই মানে প্রতিটা জিনিসের কারণ আছে, এই সমস্ত কারণ। ওদের আবার ফির কারণ আছে। উনি আবার ফির 1854 সালে বেঙ্গল প্রেসিডেন্সি, তোমাদের বলছি এটা বেঙ্গল প্রেসিডেন্সি। আচ্ছা, এই বেঙ্গল প্রেসিডেন্সিটা কি? বেঙ্গল প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সিটা হচ্ছে শোনো 1800 কত সালে, 54 সালে। এটা কি? এটা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা ও আসামকে নিয়ে। এই জন্য রবি ঠাকুর বলছিল যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কিন্তু পরীক্ষা আসার মতো, কেন একটা ফেসবুকে লেখালেখি করতেছে, মানচিত্র দিয়ে দিচ্ছে যে তাহলে একটা কাজ করো, আমাদের এই আমার সোনার বাংলাটা ঠিক থাক, আর তাহলে এই অঞ্চলটা নিয়ে বাংলাদেশ হোক। এটা কি কেউ মানবে? বাংলা, বিহার, উড়িষ্যা ও কি আসাম। এই আসামটা আবার 1874 সালে এটা আসামটাকে বাতিল করা হয়, বারকি দেওয়া হয়। তার মানে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল শেষ পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যা। এবং এই কারণে উনি বলছিলেন যে এই বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এটা ভাঙ্গা না হয়, মানে ভাঙ্গা হবে না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালো। উনি করছিল এক সেন্সে, বাট এটা এই। তাহলে বেঙ্গল প্রেসিডেন্সি এটা পরীক্ষা এসেছিল, কিন্তু প্রাইমারি পরীক্ষা দিচ্ছিল। নিম্নে কোনটি বেঙ্গল প্রেসিডেন্সির অংশ? তাহলে পাবা না কি না? বাংলা, বিহার, উড়িষ্যা ও আসাম। আসামটা কিন্তু 74 সালে কি হয়েছে, বাদ হয়ে পড়ে গেছে। তারপরে কে ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা। এখন একটু কাছাকাছি এসে গেছি। বলছে এই তোমরা এখন আন্দোলন তুঙ্গে আসছে, যে তোমরা আন্দোলন করো না, তোমাদেরকে আমরা ইয়া করব, বঙ্গভঙ্গ রদ করব। কি করবে? বঙ্গভঙ্গ রদ। এলে পড়ি নেবা, বঙ্গরদ 1911 সালে কার্যকর হয়েছে, 1912 সালে কার্যকর। এরপর হচ্ছে কিছু আইন হয়, সে আইনটা একটু জানা দরকার। বঙ্গভঙ্গ রদ হলো। এরপর রবি ঠাকুর উনি একটা ইয়া পেয়েছিলেন, পুরস্কার পেয়েছিলেন, সেটা পুরস্কার বাদ দিয়েছে কেন বলো দেখি? কি পুরস্কারটার নাম? 1919 সালে। থ্যাংক ইউ, কিছুটা আছে মাথায়। কি 19 সালে কি পেয়েছিলেন? পাঞ্জাবের অমৃতসরের উদ্যানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কি 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা পড়ে নেবা। জালিয়ানওয়ালাবাগ
হত্যাকাণ্ড। কি কাণ্ড? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা পড়ে নিবা, এটা পরীক্ষা আসে। মানে ইয়া নিয়ে করা হয়েছে, আমি যেগুলো দিচ্ছি এর বাইরে পড়বা না, এটা শীটের মধ্যে দেওয়া আছে খুব সুন্দর করে। জালিয়ানওয়ালাবাগ কি হত্যাকাণ্ড, এটা একটু পড়বা। এরপরে আর কয়েকটা আছে, এগুলো পড়ার দরকার নেই, যে মানে ইয়াগুলো। এরপর হচ্ছে নাইট উপাধি দিয়েছিল, এটা প্রত্যাখ্যান করেছে। কি কি উপাধি? নাইট উপাধি। এখন এগুলো আসবে না, তারপর একটু জানা দরকার। প্রত্যাখ্যান করছে ইংরেজদের বিরুদ্ধে, এটাও কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই সমস্ত কারণেই পরে আন্দোলন তুঙ্গে হয়ে যায়। এরপর ভারত শাসন আইন হয়। ভারত শাসন আইন 1935, এটা একটি 3 স্টার। কেন? ভারত শাসন আইন মোতাবেক সমগ্র ভারতকে 13টা প্রদেশে বিভক্ত হয়। এই 13টা প্রদেশের মধ্যে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন হয়। এই নির্বাচনটা হচ্ছে 1937 সালে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, নিম্ন কক্ষকে বলা হয় বিধানসভা, যা ভারতে আজও বিদ্যমান। যদিও এই সরকার আবার এখান থেকে উদ্যোগ হচ্ছে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা যায় কিনা, এটা বিবেচনা করতে বলতেছে। এখন কি বুঝাইতে পারছি? তার মানে এই দ্বিকক্ষ আইন বিশিষ্ট আমরা একটু বুঝি, তাহলে কি? তাহলে 1935 সালে ভারত শাসন আইন মোতাবেক 1937 সালে নির্বাচন হয়। এটা দ্বিকক্ষ বিশিষ্ট। কি কক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। একটা হচ্ছে উচ্চ কক্ষ, আর এটা হচ্ছে কি নিম্ন কক্ষ। এটা হচ্ছে রাজ্যসভা, আর এটা হচ্ছে বিধানসভা, যা ভারতে আজও বিদ্যমান। কেমন? আমাদের দেশও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হওয়া উচিত। উচিত কিনা? কেন? অনেক নেতা হয়ে গেছে, এই নেতাগুলো একটা খাপ খাওয়া লাগবে। কি বুঝিতে? এবং সব নেতারই দরকার আছে। কার মধ্যে কার আছে এটা বলা মুশকিল। এখন পিচ্ছি ছেলে পেলেগুলো আমাদের সন্তানদের সমান, তাদের মাথা থেকে যে কথাগুলো আসতেছে আমরা মাথায় আসতে পারি না। তার মানে ওরা হচ্ছে ডিজিটাল, আমরা হচ্ছি অ্যানালগ। বিশ্ব চলছে ডিজিটাল, আমরা কি চলতে পারবো? তাহলে 1935 সাল মোতাবেক 1937 সালে নির্বাচন হয়, এবং এই নির্বাচনে লাহোর প্রস্তাব হয়। কি প্রস্তাব? লাহোর প্রস্তাব। এটা পড়ে নেবা খুব ভালো করি। লাহোর প্রস্তাব 1940, এটা ভালো করে পড়বা। লাহোর প্রস্তাব। এরপর ভারত স্বাধীনতা আইন 1947 সালে ভারত শাসন আইন মোতাবেক 14 আগস্ট 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন, কে? লর্ড মাউন্টব্যাটেন করাচিতে মিস্টার জিন্নাহ হাতের সাথে দলিল দেন, এবং লর্ড মাউন্টব্যাটেন মিস্টার জিন্নাহর হাতে সাইনতার দলিল দেন। আর 15 আগস্ট 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন নেহরুর নিকট, কার নিকট? নেহরুর নিকট স্বাধীনতার দলিল দেন। এতে ভারতের 2টি রাষ্ট্রের সৃষ্টি হয়। পূর্ব বাংলা পাকিস্তান অংশে পরিণত হয়, যার রাজধানী হয় ঢাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু গল্পে গল্পে আমরা শিখলাম। এগুলো বাকিলা তথ্যগুলো তোমরা বাসায় শীট দেখবা, শীটের মধ্যে এই তথ্যগুলো পেয়ে যাবা। এখন তোমাদের একটা প্রশ্ন নাই, 14 আগস্ট কেন আগে দিল?
আর কেন আগে পরে দিল এটার পিছনে একটা কারণ আছে, এটা জানো কি তোমরা? তত্ত্বগুলো বেশি মাথা ঢুকে গেল, তাই না? জি, 14 আগস্ট কেন আগে দিল, কেন পরে দিল, এটার পিছনে আর একটা কারণ আছে, ওদিকে না যাই, খালি সংক্ষেপে বলি। 14 আগস্ট লর্ড মাউন্টব্যাটেন মিস্টার জিন্নাহ হাতে করাচিতে স্বাধীনতার দলিল দেন, দিয়ে বললেন যে আমি আপনাদের স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হতে চাচ্ছি। মিস্টার জিন্নাহ বললেন না, আমি হব। পরের দিন নেহরুর নিকট দিলেন, পরের দিন কার নিকট দিলেন? নেহরুর নিকট দিলেন। নেহরুর নিকট দিলেই পরে বলছে আপনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, এবং এই জন্য ভারত মানে যা খুশি তা দিয়ে দিয়েছে। এবং ভারত শুধু এখন না, এটা টাকা ঘুষ দেওয়া অভ্যাস আছে আগে থেকে, শুধু ক্রিকেটে ঘুষ দেয় না, লর্ড মাউন্টব্যাটেনকে দিলেন আপনি সব দেন আর আমাদের কিছু দেন। অর্থাৎ দেখবা সিলেটে গেলে, পঞ্চগড় গেলে সব পাহাড়গুলো দিয়ে দিছে, সিলেট গেলে সবগুলো দিছে, কার দিকে? ওদিক দিয়েছে, আমাদেরকে দিক দিয়ে। খুব কষ্ট লাগে না? মানে ঘুষ দিয়ে যা খুশি তা দিয়েছে। এগুলো পরবর্তী হিস্ট্রিটা আমি জানাবো, বলবো এখন পরের ক্লাসে, কারণ পরের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। পরের ক্লাসটা কেউ যদি না করেন তাহলে বুঝবেন না। পরের ক্লাসে আমি লেখাবো বেশি, গল্প হবে কম, তথ্য দেব বেশি, কারণ এখান থেকে মানে সব পরীক্ষায় বিশেষ হইতে নন কাটা সব পরীক্ষায় কোশ্চেন। তোমরা তাহলে এই গল্পগুলো থেকে, শীটগুলো থেকে এটা নিজে করি কি করবা, নোট করবা। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।